নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় খালেদা জিয়া প্রয়াত, শেখ হাসিনার সামনে এর ফলে যে চ্যালেঞ্জগুলি হাজির হয়েছে, আজকে সেই বিষয়গুলি আমি আমার মতো করে উত্থাপন করব এবং বিশ্লেষণ করব। রাজনীতির আলোচনায় বাংলাদেশকে বলা হতো যে দুই বেগমের দেশ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ৮০ বছর বয়সে খালেদা জিয়া প্রয়াত হলেন সদ্য। গত সাড়ে চার দশক বাংলাদেশের রাজনীতিকে যারা চালনা করেছেন, যদি বলা যায় যে যারা রাজনীতিকে চালনা করেছেন, তাহলে এই দুজনে কিন্তু বাংলাদেশের রাজনীতিকে চালনা করেছেন। দুজনে দুটি ভিন্ন দলের সভানেত্রী। খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিলেন, শেখ হাসিনা এখনও আওয়ামী লীগের সভানেত্রী, এবং তার রিপ্লেসমেন্ট এখনও আওয়ামী লীগ কাউকে ভাবতে পারছে বলে মনে হয় না। সেটা শেখ হাসিনার নিজের কৃতিত্ব যে তিনি এমন একটা নেতৃত্ব দলের মধ্যে তৈরি করেছেন, নিজের নেতৃত্ব, যে তাকে রিপ্লেস করার কথা কেউ ভাবছেন না। কিন্তু আমার আজকের আলোচনার বিষয় শেখ হাসিনাকে রিপ্লেস করার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে যে সামগ্রিকভাবে আওয়ামী লীগের সামনে কিন্তু খালেদা জিয়ার মৃত্যু আওয়ামী লীগের জন্য কিছু নতুন সমস্যা, নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যেগুলি নিয়ে আওয়ামী লীগ অতীতে বা সুদূর অতীতে তারা কখনো ভাবনা চিন্তা করেছে কিনা আমি অন্তত অনেক নেতার সঙ্গে কথা বলেছি। কেউই কিন্তু এই ব্যাপারে স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলেন যে দলে এই বিষয়ে অমুক মিটিংয়ে আলোচনা হয়েছে, তাই হয়েছে, এই হয়েছে, এসব হয়নি। খালেদা জিয়া এবং শেখ হাসিনা প্রায় কাছাকাছি বয়স। শেখ হাসিনার এখন ৭৮ বছর বয়স। তিনি বেশ সুস্থ আছেন। আমি প্রার্থনা করব যে তিনি সুস্থ থাকবেন, তার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু রাজনীতিতে কতগুলি বাস্তব পরিস্থিতির কথা সবাইকে মাথায় রাখতে হয়। সেটি হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে লড়াই ছিল খালেদা জিয়ার। সাপে নেউলে সম্পর্ক। দুই নেত্রী একটা সময় ৯-এর দশকের গোড়ায় এরশাদের বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে ময়দানে তাদের দেখা গিয়েছিল। আবার পরবর্তীকালে তাদের মধ্যে এমন বিদ্বেষ এবং ব্যক্তিগত আক্রমণ, কেউ কাউকে এই ব্যাপারে কিন্তু ছাড় দেননি। দুজনের বিরুদ্ধেই চরম ব্যক্তিগত আক্রমণ করার নজির আছে। এখন খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, তার ফলে শেখ হাসিনা এই যে প্রতিপক্ষ, এই প্রতিপক্ষ কিন্তু বদলে গেল। এখন আর খালেদা জিয়া তার প্রতিপক্ষ নন, কিন্তু বিএনপি দল প্রতিপক্ষ। কিন্তু বাংলাদেশ, ভারত, এই সমস্ত দেশগুলিতে শুধু দল নয়, দলের নেতৃত্বও কিন্তু একটা কে আছেন, তিনিও একজন প্রতিপক্ষ। বিএনপিতে এখন খালেদা জিয়ার প্রয়াণের ফলে বিএনপিতে এখন নতুন প্রতিপক্ষ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার জন্যে তিনি হচ্ছেন তারেক জিয়া বা তারেক রহমান। এখন হাসিনার পক্ষে তারেক রহমানকে কতটা আক্রমণ করা সম্ভব হবে আগামী দিনে, এইটা একটা বড় প্রশ্ন। কারণ তিনি তার প্রায় পুত্রের বয়সী, কাছাকাছি বয়স। তারেক জিয়া অবশ্যই সজীব ওয়াজের জয়ের থেকে বড়, কিন্তু বিরাট কিছু বয়সের ফারাক খুব একটা নয়। এবং শেখ হাসিনার যা বয়স, তাতে তারেক জিয়াকে বলাই যায় যে তিনি প্রায় পুত্রসম। এখন এই পুত্রসম বিএনপির চেয়ারপারসনকে শেখ হাসিনা, যিনি দীর্ঘদিন খালেদা জিয়াকে মোকাবিলা করেছেন, তিনি তারেক জিয়াকে কিভাবে মোকাবিলা করবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং রাজনীতিতে এই প্রশ্নগুলিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। তাহলে যেটা দরকার যে এই মুহূর্তে তারেক জিয়ার কাছাকাছি বয়সী কোনো একটি মুখ, জোরালো মুখ আওয়ামী লীগকে কিন্তু সামনে আনতে হবে। আমি বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝেছি যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের কেউই ভাবেন না। কারোরই এটা অভিমত নয়। কেউই কখনো জোর দিয়ে কোনো বিকল্প বলতে পারেন না যে অমুকে শেখ হাসিনাকে রিপ্লেস করে দলের সভাপতি, সভানেত্রী হতে পারেন। এইটা কিন্তু আমি কখনো কারো মুখে শুনিনি, কোনো নেতা, কোনো কর্মীর মুখে আমি শুনিনি। তার কারণ তাদের বক্তব্য হচ্ছে যে উনি যতদিন সুস্থ আছেন ততদিন পর্যন্ত উনি দলের এই হাল ধরে রাখতে পারবেন, এই নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় নেই। যেমন খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারপরও বিএনপির ফেস কিন্তু খালেদা জিয়াই ছিলেন। এবং এই যে নির্বাচন আগামী মাসে হতে যাচ্ছে 12 তারিখ, সেই নির্বাচনেও কিন্তু খালেদা জিয়াই 5টা আসনে তাকে মনোনয়ন দিয়েছিল দল। এই কারণেই দিয়েছিল যে তিনি দলের ফেস। তিনি বিছানায় শুয়ে থাকুন, তিনি মুমূর্ষু, তিনি সংকটময়, যাই তার পরিস্থিতি হোক না কেন, তিনি
প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করেছেন যে তিনি দলে তার প্রাসঙ্গিকতা রক্ষা করতে, এবং বিএনপিও তাকে সেই মর্যাদা দিয়েই কিন্তু সবসময় রক্ষা করেছে বা আগলে রেখেছে নেত্রীকে। হাসিনাকে বদলানোর প্রসঙ্গ তাই আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয়, আমি সম্প্রতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নিয়েছি। সেই সাক্ষাৎকারে আমার একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাও আমার নয়, প্রশ্নটা আমি অনেক মানে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্য যে তারা নতুন নেতৃত্ব চান, এবং যাদের জন্য দলের এই সংকট, অর্থাৎ সংকট মোকাবিলা করা যাচ্ছে না, কিছু সেই ফেসগুলোকে তারা রিপ্লেস করার কথা বলছেন। আমি শেখ হাসিনাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি কি এই নেতাদের বদলানোর কথা ভাবছেন? এই সাক্ষাৎকারটি উনি যেটা বলেছেন যে অবশ্যই তিনি ভাবছেন, এবং তিনি ভাবছেন যে শুধুমাত্র ঢাকার এলিট দিয়ে নয়, একেবারে গোটা বাংলাদেশের সমগ্র প্রান্ত থেকে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব উঠে আসবে, এটাই তিনি প্রত্যাশা করছেন। এবং তিনি বলেছেন খানিকটা অনুযোগের সুরে যে বেশ কিছু নেতা যারা জনসেবার পরিবর্তে অন্য কাজ করেছে এবং তার ফলে দলের ক্ষতি হয়েছে। এমনকি তিনি নিজের ঘাড়েও খানিকটা দোষ নিয়েছেন যে দলে এই যে সংস্কার বা পরিবর্তনের কথা এখন যেটা তিনি ভাবছেন, তিনি মনে করছেন যে এই কাজগুলো তার আরও আগেই করা উচিত ছিল, দলের তরফে এই কাজগুলো আগেই করা উচিত ছিল। আমার মনে হয় যে হাসিনার এই বক্তব্যের সূত্র ধরে আমি বলি যে এখনই বোধহয় শেখ হাসিনারও কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর। অর্থাৎ তারেক জিয়াকে কে মোকাবিলা করবে? আমি যেটা বলছিলাম যে একটা বয়সের ফারাক, এবং তিনি যেহেতু তার মায়ের বিরুদ্ধে রাজনীতি করেছেন, ফলে হাসিনার পক্ষে প্রতিনিয়ত তারেক জিয়াকে মোকাবিলা করাটা হয়তো খানিকটা অস্বস্তিকর হবে, হয়তো সেই মানে জোরালো আক্রমণটি তিনি করতে পারবেন না যে আক্রমণটা তিনি খালেদা জিয়াকে করতেন। তাহলে তারেক জিয়াকে কে মোকাবিলা করবেন? দলে আলোচনা আছে, অনেকেই বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, অর্থাৎ শেখ হাসিনার পুত্র কন্যা, এরা দায়িত্ব নিন। কারণ দলের একটা বড় অংশ মনে করেন যে শেখ পরিবারকে পুরোপুরি রিপ্লেস করেও নতুন নেতৃত্ব তৈরি করাটা খুব একটা যুক্তিযুক্ত হবে না। তাহলে যদি এটাই হয়, তাহলে যদি সজীব ওয়াজেদ জয়কে আনতে হয় বা সাইমা ওয়াজেদ পুতুল, আমি তার সম্পর্কেও দেখেছি যে খুবই ইতিবাচক, মানে তার কথা বলা, তার জেস্চার, তার যে মানে সব কিছুর মধ্যে এই যে একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ আছে, এই সবগুলির প্রশংসাও আমি শুনেছি। এবং তার শিক্ষা দীক্ষা, কমিউনিকেশন স্কিল তার অত্যন্ত ভালো, তিনি খুব সুন্দর কথা বলেন, এবং লোকজনের সঙ্গে তার যে আলাপ মেলামেশা, এগুলোরও আমি খুব সুখ্যাতি শুনেছি যারা তার ঘনিষ্ঠ, এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কে হবেন, বা যদি শেখ পরিবারের বাইরেও কেউ হন, আমার মনে হয় যে তারেক জিয়াকে যেহেতু মোকাবিলা করতে হবে, এটা এখন স্পষ্ট, বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, তিনি এখন বিএনপির সর্বময় নেতা। ফলে তার জন্য আওয়ামী লীগেরও কিন্তু একটা প্রস্তুতি দরকার যে কে তারেক জিয়াকে পাঙ্গা নেবেন, অর্থাৎ তারেক জিয়ার কাজকর্ম, তার নীতি, তার কর্মপদ্ধতি, এইগুলো নিয়ে কে প্রশ্ন তুলবেন। যদি সজীব ওয়াজেদ জয় হয়, তাহলে এখনই সেই দায়িত্বটা কিন্তু তার ঘাড়ে দেওয়া উচিত সরকারিভাবে। খালেদা জিয়া যখন মারা গেলেন, সেই দিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে শেখ হাসিনার শোকবার্তা প্রথমে দেওয়া হলো, তার কিছুক্ষণ পর দেখা গেল যে সজীব ওয়াজেদ জয়, তার শোকবার্তা এলো, এবং তিনি সেই শোকবার্তায় হাসিনার থেকেও আরও অনেকগুলি কথা খালেদা জিয়া সম্পর্কে বলেছেন, প্রশংসনীয় কথাবার্তা বলেছেন, এবং তার অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিমণ্ডল, জাতি গঠনে তার একটা বিরাট বড় ভূমিকা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকতে, বা যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বা প্রেসিডিয়াম সদস্য মিস্টার নানক, বা আরও যে অনেক নেতা আছেন, তাদের বাদ দিয়ে কেন সজীব ওয়াজেদ জয় বিবৃতি দিয়েছেন? এই প্রশ্নটা আমি আওয়ামী লীগ নেতাদের করেছি, কেউই কোনো দিতে পারেননি, কিন্তু সবাই বলছেন যে উনি আমাদের ভবিষ্যতের নেতা। এই সিদ্ধান্ত নাকি প্রায় 20 বছর আগে থেকে হয়ে আছে যে উনি ভবিষ্যৎ নেতা। একজন নেতা সাক্ষাৎকারে বললেন যে তিনি 2008 সালে লন্ডনে গিয়েছিলেন, তখন একটা আলোচনায় সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ উঠেছিল, তিনি তখনই বলে এসেছিলেন যে হি ইজ আওয়ার ফিউচার লিডার। এখন সজীব ওয়াজেদ জয় ইদানিং রাজনীতিতে তার সক্রিয়তা বেড়েছে। কিভাবে বেড়েছে? না, তিনি
সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন এবং সেখানে তার কথাবার্তার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা যথেষ্ট আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনে তিনি যদি মনে হয় যে আওয়ামী লীগ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, শেখ হাসিনা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে জয় সক্রিয় রাজনীতি করবেন, কারণ এই মুহূর্তে জয় বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পদে নেই, তিনি রংপুরের একটি মানে ইউনিটের জাস্ট আওয়ামী লীগের সদস্য, তিনি দলের কোনো পদে নেই, কিন্তু তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, সেই 5ই আগস্টের পর থেকেই তিনি দিচ্ছেন এবং সম্প্রতি তিনি খুব ঘন ঘনই সাক্ষাৎকার দিচ্ছেন। ঠিকই করছেন, রাজনীতিতে যদি উনি আসবেন মনে করেন তাহলে এটা হয়তো তার একটা প্রাথমিক প্রস্তুতিও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই নিয়ে কোনো দোলাচল না রেখে স্পষ্ট বলা উচিত জয় না পুতুল বা অন্য কেউ, কে কারা এই নবীন নেতৃত্বের মুখ হবেন। তার কারণ তারেক জিয়া তিনি 17 বছর পর দেশে ফিরেছেন। এটা ঠিক যে তার মায়ের মৃত্যুজনিত এবং মৃত্যুর আগে যে দীর্ঘ রোগভোগের যে বিষয়টি, এই সব মিলিয়ে খালেদা জিয়ার সরকারের সময় যে ধরনের অপশাসনের নজির আছে বা অপ্রিয় সিদ্ধান্তের নজির আছে, সেগুলি এখন আর মানুষের মানে আলোচনার মধ্যে নেই, স্মৃতির মধ্যে ততটা জোরালো নয়। তার কারণ তিনি অত্যন্ত যন্ত্রণা কাতর মৃত্যু তার হয়েছে, দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর ফলে খালেদা জিয়াকে কেন্দ্র করে একটা আবেগ তৈরি হয়েছে, সেই আবেগের জায়গা সুবিধাটা তারেক জিয়া পাবেন, কোনো সন্দেহ নেই। এছাড়াও এটা ঠিক যে তারেক জিয়া লন্ডন থেকে যেভাবে ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দিয়ে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন, তিনি কার্যনির্বাহী সভাপতি, তিনি অনেক দিন ধরেই বকলমে সভাপতি, কারণ খালেদা জিয়ার পক্ষে সক্রিয় রাজনীতি করা সম্ভব হচ্ছিল না বিগত বেশ কয়েক বছর ধরে। ফলে তারেক জিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি ভাষণের মারফত যোগাযোগ রক্ষা করেছেন, মানুষের কাছে নিজেকে পরিচিত করেছেন। এবং বিবিসি বাংলাকে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তিনি খুব সাবলীল কথাবার্তা বলেছেন। তার মানে বচনভঙ্গি এবং সব কিছুর মধ্য দিয়ে কিন্তু তিনি তাকে একটা দেশের প্রথম সারির নেতা হিসেবে তিনি নিজেকে কিন্তু প্রতিষ্ঠা করেছেন ওই সাক্ষাৎকারে। আমার যেটা মনে হয় যে এইটা আওয়ামী লীগের জন্য খুব বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনা কাছে এখন এই জিনিসটি ভাবনার বিষয় যে খালেদা জিয়া নেই, তার প্রধান প্রতিপক্ষ প্রয়াত, নতুন নেতৃত্বকে আক্রমণ করার জন্যে আওয়ামী লীগেও কিন্তু নতুন মুখ দরকার। তার কারণ যেটা বলছিলাম যে বিএনপিতে এখন তারেক জিয়া, এখন তারেক জিয়াকে আক্রমণ করা, তারেক জিয়াকে মোকাবিলা করার জন্য কে উপযুক্ত, সেটা শেখ পরিবারের কেউ নাকি শেখ পরিবারের বাইরের কেউ, এই সিদ্ধান্তগুলি নিয়ে কিন্তু কোনো দোলাচলের কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। ডে ওয়ান থেকে, অর্থাৎ নির্বাচনে আওয়ামী লীগ নেই, কিন্তু নির্বাচনে যে তারা নেই এই বিষয়টিও কিন্তু খুব জোরালোভাবে আওয়ামী লীগ কিন্তু তুলে ধরতে পারছে না যে তাদের ওপর কত বড় একটা নিপীড়ন নির্যাতন হচ্ছে। আমার মনে হয় যে এইখানে শেখ হাসিনা যেমন তার দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন, দায়মুক্তি অনুষ্ঠানে কথা বলছেন, সেটা তো একটা মানে একটা কমিউনিকেশন খুব ভালো। তিনি এই 16-17 মাসে তিনি হাজার হাজার নেতা কর্মীর সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি কথা বলেন, সেটা একটা প্রশংসনীয় উদ্যোগ তিনি নিয়েছেন, তিনি বসে নেই। কিন্তু আমার মনে হয় যে তারেক জিয়াকে কেন্দ্র করে বিএনপির নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বকে মোকাবিলা করা, সমালোচনা করা, তাদেরকে বিদ্ধ করা, প্রশ্নবিদ্ধ করা, এর জন্য কিছু নতুন ফেস দরকার। ফলে এই সিদ্ধান্তটা, অর্থাৎ শেখ হাসিনা যদি মনে করেন যে দলের কিছু ফেসকে আমাকে সরাতে হবে, সেটাও কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এটাই উপযুক্ত সময় যে বিএনপির নতুন নেতৃত্ব এসছে, আওয়ামী লীগও প্রস্তুত হচ্ছে যে তার বেনজল, অর্থাৎ যে ক্যারেক্টারগুলো দলের ক্ষতি করেছে বা যে ক্যারেক্টারগুলোকে দলের নেতাকর্মীরাই গ্রহণ করতে পারছে না, যে নেতাদের দলের নেতাকর্মীরা গ্রহণ করতে পারছে না, তাদের সরিয়ে দেওয়া, রিপ্লেস করে দেওয়া, এই সব কিছুর জন্যও কিন্তু এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময় যে বিএনপি তারা আগামী দিনে সরকার গড়বে বা নতুন করে তারা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে রাজনীতির ময়দানে। নির্বাচনে অংশ নিতে না দিলেও আওয়ামী লীগ তার রাজনীতি, তার দল, তার রাজনীতিকে রক্ষা করার জন্যে তারাও সুচিন্তিত পরিকল্পনা করে এগোতে চায়। এই বার্তাটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যও জরুরি। আমার মনে হয় যে এই কারণেই খালেদা জিয়ার মানে প্রয়াণ শেখ হাসিনার জন্য কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে, যেগুলি আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। আশা করি আপনাদের অনেকের মনের কথাই বললাম। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।